সাকিব অবশেষে হেলমেটটা মাথায় তুলেছে। আমার পরামর্শ কাজে লেগেছে দেখে ভালো লাগছে। যাওয়ার সময় ভিডিও না করে বাড়িতে পৌঁছে ভিডিও করাটা দারুণ মুভ ছিল। খুকিকে যারা ফিরে যাওয়ার জ্ঞান দিচ্ছে তাদের জন্য আমার এক বালতি সমবেদনা। আচ্ছা, এই যে মানুষগুলো যারা খুকিকে বলছে যে খুকি ভুল করেছে, তাদের নিজেদের বোন বা তাদের মেয়েকে যদি ননদ মারতে আসতো, পুরো শ্বশুরবাড়ি মিলে মানসিক টর্চার করতো, তখনও কি এরা এই সংসার সুখের হয় রমণীর গুণ বলে তাদের বোনকে ওই শ্বশুরবাড়ি নামক নরকে পাঠিয়ে দিত? এটা তো ডাল ভাত নুন কম খাওয়ার ঝগড়া না, এটা হচ্ছে সম্মানের লড়াই। যারা খুকিকে ভুল ধরছেন, আমার মনে হয় আপনাদের জীবনেও একবার এরকম একটা ট্রিটমেন্ট হওয়া উচিত, তাহলে বুঝতেন কত ধানে কত চাল। অন্যদিকে চ্যাপা চ্যাপা যে কিনা তার বাচ্চার খিঁচুনি হওয়ার সময়ও ক্যামেরা অন রাখতে পারে, যে কিনা বাচ্চা অসুস্থ রেখে নাচের অনুষ্ঠান চালিয়ে যেতে পারে, যে অথচ সে নাকি ঢাকা মহাখালীতে গিয়েছে, তার একটা ফুটেজও সে নেয় নাই। ঢাকা শহর থেকে সে ঘুরে আসছে, বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে শহরের জ্যাম, ঢাকা শহরের জ্যাম, হাসপাতালের করিডোর, তারপরে হচ্ছে সেখান থেকে বের হয়ে আসা, এগুলো কি চাপার ক্যামেরা লেন্সে দিয়ে গেল? যে কিনা টয়লেট থেকে শুরু করে রান্নাঘর সব দেখায়। আর এই গোপন সফর একটু ডালমে কুচ কালা মনে হচ্ছে না? সত্য বললে ফুটেজ দেখাতে সমস্যা কোথায়? তো চ্যাপার ফুটেজের অপেক্ষায় রইলাম। এরকম আরও অনেক কিছু নিয়ে আজকে কথা বলবো। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বরাবরের মতো আমাকে সাপোর্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্রথমে মাল্টি শারমিনকে নিয়ে শুরু করি। মাল্টি শারমিনের গতকালের ভিডিওতে একটা কমেন্ট এসেছে, কমেন্টের প্রথমে পড়ি। শারমিন, তুমি বললে যে তুমি লোকজন নিয়ে থাকা পছন্দ করো, বাট রাজের কাছে গেলে তা দেখতাম না। লোকজন দেখে মুখ ভার করে রাজ বা মুখ ভার করে কাজ বা রান্না করতে, শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে থাকার কথা বললে রাজসহ তুমি বলতে যে মা বাবা থাকতে চায় না তার দুই নাতিদের রেখে। আবার যখন মাঝখানে তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি হলো, তখন এই বাসা ছেড়ে দিয়েছিল রাজ। তখন কিন্তু আবার রাজের মা বাবা চলে গিয়েছিল রাজের সাথে, তখন কিন্তু দুই নাতিকে রেখে গিয়েছিল। বাট তুমি তোমার মায়ের বাড়ির কাছে থাকবে এই শর্তে রাজ আবার চলে আসলো ঢাকায়। বাট তখন আবার রাজের বাবা মা আবার দুই নাতির কাছে চলে গেল, তোমাদের সাথে থাকলো না। এর মানে কি বুঝায়? রাজ তুমি কেউ চাইতে না, রাজ বা তুমি কেউ চাইতে না যে তোমাদের সাথে তারা থাকুক। ওনারা তা বুঝতে পারতেন, তাই দুই নাতির দোহাই দিতেন। তোমরাও ভিউয়ার্সদের তাই বলতে, কিন্তু ভিউয়ার্সরা এত বোকা না। এখন তো ঠিকই দুই নাতিকে রেখেই গেছেন। আসলে তুমি অতিরিক্ত মা বাড়ির প্রবলেমগুলো নিয়ে বিজি থাকতে, তোমার সংসারে টাইম দিতে না। এটা ঠিক ছিল না। আগে নিজের প্রবলেম সলভ করতে হয়, তারপর অন্যের চিন্তা। এই কথাগুলি কিন্তু আমি কিছুদিন আগে বলতাম যে আসলে মাল্টি নোংরা চেয়েছিল যে তার স্বামী রাজ তার ভাই বাবুর মতো তার ইশারায় নাচবে, কিন্তু রাজের পকেট থেকে টাকা খরচ করে সংসারটা চলবে, রদ দেখার কলা বেচা একসাথে আর কি। কিন্তু রাজ তো রোবট না, নিজের ইউটিউব চ্যানেল আছে বলে মাল্টি নোংরা ভেবেছিল যে দুনিয়াটা ওর হাতের মুঠায় চলে আসছে। ও ভুলে গিয়েছিল যে রাজকে খেলনা পুতুল বানাতে হলে ওকে মিমের মতো পকেটের জোর দেখাতে হবে। শুধু মানে এই অহংকার দিয়ে আর ইউটিউব চ্যানেল দিয়ে ডাল ভাত কেনা যায়, কিন্তু ওই একটা ছেলেকে পকেটে নিয়ে হাঁটা যায় না। মিমার বাবুর রসায়নটা কিন্তু একদম পরিষ্কার, এটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের পলিসি। মানে যেটাকে বলে বাবু কেন মিমের হাতের পুতুল হয়ে আছে, খুব সোজা। মিম টাকা ঢালছে, মিম যা ইনকাম করছে সেটা সংসারে ঢালছে, এবং বাবুর শখ আহ্লাদও কিন্তু পূরণ করছে। একটা ছেলে যখন দেখতেছে যে একটা মেয়ে তার জন্য, তার শখ পূরণের জন্য টাকা ঢালছে, সংসারে টাকা ঢালছে, তার বিনিময়ে যদি বাবুকে বাচ্চা সারাক্ষণ কোলে রাখতে হয়, সারাক্ষণ ওর পিছু পিছু হাঁটতে হয়, কেন করবে না? কে এরকম রাজকীয় হালে থাকলে কে এরকম আরামের জীবন ছাড়বে? কোনো পাগল ছাড়বে?
বাবু এমন জীবনটাই চেয়েছিল যে যেখানে ওকে বাইরে গিয়ে কাজ করতে হবে না, ওর কোনো মেন্টাল প্রেশার থাকবে না। আর মিম চেয়েছিল এমন একটা মানুষ যাকে ও নাচাবে। তো যার কারণে ওরা আসলে একে অপরের পরিপূরক যেটাকে বলে। আর নৈতিকতা ওদের মধ্যে খোঁজা মানে একদমই বোকামি, কারণ ওদের পুরো পরিবারটাই হচ্ছে কি বলবো, লুচ্চামি আর আপোষ করে চলায় অভ্যস্ত। মানে আজকে যদি মিম কারোর সাথে লুচ্চামি করে, বাবু কিছু বলতে পারবে না, বাবু যদি কারোর সাথে লুচ্চামি করে, মিম কিছু বলতে পারবে না। এটা ওদের পুরা পরিবারের মানুষজনই কিন্তু এই নিয়মেই চলে। ওদের যে পরিবারের পুরুষগুলো এরা হচ্ছে মেরুদণ্ড। আমি অবাক হয়ে যাই যে মালতি নোংরার ভিতরে কি এমন ছিল। মালতি নোংরার রূপে গুণে একেবারে ইয়াং, খুব সুন্দরী দেখতে, কিছুই তো না। তাহলে কি করে ভাবলো যে টাকা পয়সা খরচ না করে, 1 টাকা পকেট থেকে বের না করে ওর জামাইকে দাসে পরিণত করবে। মিম টাকা খরচ করে তার স্বামীকে দাস করে রেখেছে, কিন্তু শারমিন কি ভেবেছিল যে ও টাকাও দিবে না, আবার ও স্বামীকে বাবুর মতো এরকম ইয়ে করে রাখবে, মানে পুতুল বানিয়ে রাখবে। এটা তো হয় না, এটা তো কখনো সম্ভব না। তো সেই কারণে হচ্ছে এই মাল্টি নোংরার স্বপ্নটা চুরমার হয়ে গেছে। ওই যে ও চেয়েছিল ইশারায় নাচাতে, কিন্তু সেই ইশারায়ও নাচাতে পারেনি, শেষ পর্যন্ত পারেনি, অনেক দূর পর্যন্ত কিন্তু ও করেছিল। সে যে এই যে মালচি নোংরা যে লোকজন নিয়ে থাকতে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে, সেটা শুধু নিজের বাবার বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে থাকতেও পছন্দ করতো না। শ্বশুর বাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি এলে, এমনকি ওর স্বামীর বন্ধুবান্ধব এলেও কিন্তু ওর চেহারা কালো থাকতো, ও কিন্তু মেনে নিতে পারতো না। তার মানে ওর ভিতরটা কী পরিমাণে কালিমা যুক্ত ছিল, অথবা ও ওই বিয়েটা গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক ছিল, বা ও আসলে বাবু আর মিমের মতো করে পাল্লা দিয়ে এই সম্পর্কটাকে জুড়তে চেয়েছিল। ওর শ্বশুর শাশুড়ি যতবার বাড়িতে আসছে ওকে দেখতাম চেহারাটা কালো হয়ে থাকতো, অন্ধকার মতো করে রাখতো, রান্না করতে ওর খুব কষ্ট হতো, ওর কোমর ব্যথা বলতো, ওর এই ব্যথা, ওর ওই ব্যথা, ওর সেই ব্যথা, অনেক কিছু কিন্তু বলতো। তো সেটা কিন্তু অন্ধ ছাড়া বাকি সবাই দেখেছে। আর অনেকেই ওর ভক্তরা, ওর মতো মানুষেরও ভক্ত আছে, ওর ভক্তরা এসে আমাকে বলতো যে আপনি কেন মালচি নোংরাকে নিয়ে কথা বলেন, মালচি নোংরা তো শ্বশুর শাশুড়ির জন্য অনেক করে। তা তাদের উদ্দেশ্যে আমি আজকে বলি যে আমি তো আরও আগে কথাগুলো বলেছি, আর উনি আজকে এসে এই কমেন্টটা করেছে, তাহলে উনি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, তাহলে যে জিনিস আমি দেখলাম উনিও সেটা কী করে দেখলো? আমি বলবো যে যারা দেখে নাই তারা হচ্ছে চোখে পট্টি পড়ে আছে, তাদের চোখ অন্ধ। না হয় উনি কিন্তু এতদিন পরে এসে বলল, আর আমি কিন্তু আরও অনেক আগে বলছি, তখন তারা তেলে বেগুনে জ্বলে উঠছিল যে আমি কেন বলতেছি। আর আপনাদের চোখে কি মানে কি বলবো, এটাকে ছানি পড়ে গেছে যে যে মালচি নোংরা বাসি পচা খাবার তার শ্বশুর শাশুড়িকে পাঠাতো, তারপরে হচ্ছে কি বলবো এটাকে, শ্বশুর শাশুড়ি আসলে শাশুড়িকে দিয়ে কাজ করাতো, শাশুড়িকে বাজার করে নিয়ে আসতে হতো, এগুলো কি আপনাদের চোখে পড়ে নাই? এগুলো আপনাদের চোখে পড়বে না। এখন আমি যদি শুধু মালতি নোংরাকে দোষ দিয়ে লাভ নাই, কারণ কিন্তু রাজও কম ছিল না। রাজ নিজের বাবা মাকে রীতিমতো দাবার গুটির মতো ব্যবহার করেছে। যখন বউ নেই, যখন মালতি নোংরার সাথে একবার যুদ্ধ লাগলো, তখন তার বাবা মা খুব আপন। আবার যেই মালতি নোংরা ফিরে এলো, আবার সে বাবা মাকে লাথি দিয়ে বের করে দিল। মানে যেই ছেলে নিজেই নিজের এই পিতামাতাকে অসম্মান করে, তার সংসার কি টিকবে? বাবা মায়ের একটা ভিতর থেকে কষ্ট আসছে না? এটা তো কখনোই টেকার কথা না, এটা কিন্তু প্রকৃতির নিয়ম। মিম যেমন বাবুকে কিনে নিয়েছে, মালটিও চেয়েছিল রাজ্যকে কিনে নিতে, কিন্তু টাকা ছাড়া। তো যার কারণে বেশি দিন টিকতে পারে না এই সম্পর্কটা। আমি খুব অবাক হয়ে গেছিলাম যে একটা অসুস্থ বাবার চিকিৎসার জন্য, মানে মালতি নোংরার শ্বশুর অসুস্থ হয়েছিল, আমি প্রথমে ভাবতাম যে মালতি নোংরা বোধহয় টাকা দিত সংসারে। পরে রাত সেটা ক্লিয়ার করেছে যে না, সেটা তার নিজের পকেটের টাকা। সেই নিজের পকেটের টাকা সে তার বাবাকে দিতে পারছিল না, যতক্ষণ না মালতি নোংরা ওখানে এসে তার ভিতর থেকে, মানে তার মানিব্যাগের ভিতর থেকে 100-200 টাকা ক্যামেরার সামনে বসে শ্বশুর শাশুড়িকে দিছে। এতটা অসম্মান মালতি নোংরা করছে। আমি তো বলবো মালতি নোংরার মতো এত অসম্মান মনে হয় না মিম করছে। যেটা সত্যি সেটা বলতে কোনো বাধা নেই। যার কারণে দেখেন আজকে মালতি নোংরা একা হয়ে গেছে আবার। আর আপনাদের কাছে কি একবারও মনে হয়েছে যে
এই মাল্টি নোংরা তার সংসার ভেঙে যাওয়ার জন্য একটুমাত্র বিন্দুমাত্র কোনো কষ্ট আছে? একদমই না। ও দেখেন গিয়ে আরেক পুরুষে মজে গেছে, এতে অবাক হওয়ার কিচ্ছু নাই। এদের রক্তেই আছে বহুগামিতা, এদের পুরা পরিবারটা, শুধু তিশা, মিম, সাবিনা না, এদের পুরা গোষ্ঠীটা এরা রক্তের মধ্যে আছে, এরা বহুগামী, এরা এক পুরুষে সন্তুষ্ট না। তো যাই হোক, যে কথাগুলো আমি বলছিলাম আজকে সেটাই হলো। সেটা আরও অনেক দর্শক দেখেছে। ওরা তো আবার কমেন্ট হাইড করে রাখে, সবার কমেন্ট আপনারা দেখতে পারেন না যারা ভালো ভালো কমেন্ট করে, শুধুমাত্র ওকে তেল মেরে যারা কমেন্ট করে সেটাই আপনারা দেখতে পান, যার কারণে অনেক কিছুই আপনারা অবগত না। সেই চ্যাপার বাচ্চা অসুস্থ, এটা কিন্তু নতুন কিছু না, অনেক দিন ধরেই কিন্তু বাচ্চাটা সাফার করতেছে। একবার ঠান্ডা, কাশি, খিঁচুনি, নিউমোনিয়া, তারপরে এখন নাকি শেষ পর্যন্ত ডায়রিয়া। তো ওর কমেন্ট বক্সে শখানেক লোক ওকে কমেন্ট করেছে যে ভালো ডাক্তার দেখান, ঢাকায় নিয়ে যান, চিকিৎসা করেন। এমনকি ওকে নিয়ে যারা সমালোচনা করে তারাও কিন্তু একই কথাই বলে যে বাচ্চাটাকে ভালো ডাক্তার দেখান। ওকে পছন্দ না করলেও উপদেশ কিন্তু সবাই ভালো দিচ্ছে। তো সেই চাপা বলল যে ও নাকি বাচ্চাকে নিয়ে মহাখালী হাসপাতালে গেছে, যেহেতু বাচ্চার পাতলা পায়খানা আপনার ওই স্যালাইন খাওয়ানোর পরও কমছিল না, তখনও বাচ্চাকে নিয়ে মহাখালীতে যেতে বাধ্য হয়েছে এবং সেখানে গিয়ে অনেকক্ষণ ছিল। তারপরে যখন রাতও ছিল, তাই বললো রাতটা ছিল, তারপরে চলে আসছে আর কি। কিন্তু একটা ফুটেজও নাই। ও তো কোনো কিছু ক্যামেরার বন্দি করতে ভুলে না। বাচ্চার অসুস্থতা, নাচ গানের অনুষ্ঠান, ঝগড়া, মারামারি, কাটাকাটি সব ও ক্যামেরা বন্দি করে। তাহলে এত বড় একটা ঘটনা, ও ঢাকা শহরে গেল, ওর বাচ্চাকে হাসপাতালে ভর্তি করালো এবং এইটা থেকে ও কত টাকা ইনকাম করতে পারত এই হাসপাতালের ভিডিও দেখিয়ে, সেখানে ও কেন এটা ভিডিও করলো না? আমি ধরে নিলাম ভিতরে হতে পারে যে ভিতরে হয়তো ভিডিও করা যায় না, কিন্তু বাইরে ঢাকা শহরের রাস্তা দিয়ে গেলো, বেরোলো, কোনো কিছুই ও ফুটেজে দেখালো না। এটা কিন্তু আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে। আর আরেকটা জিনিস, বাচ্চাটাকে যখন নিয়ে যাচ্ছিল ওরা ওই যে ভ্যানের মধ্যে করে, বাচ্চাটাকে কিন্তু আমার অতটা অসুস্থ মনে হয় না। নর্মালি যাদের পাতলা পায়খানা হয় তারা কিন্তু মাথা ফেলে দেয়। ও যেরকম অসুস্থ বলল যে কমছে না, বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে যার কারণে নিয়ে যেতে হয়েছে, সেরকম অসুস্থ আমাকে মনে হয় নাই। পাতলা পায়খানার রুগী যখন মাথা ফেলে দেয় তখন হচ্ছে গিয়ে তার মানে সে খুব সিরিয়াস, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু বাচ্চাটাকে কিন্তু আমি খেলতে দেখছি। সন্দেহগুলো কিন্তু অনেক কারণে হলো আমার। তারপরে দেখেন, যখন এই চ্যাপার স্বামী বলতেছে যে তার মা বাড়িতে একা, সেই জন্য সে যায় নাই, সে তার চ্যাপার ভাইকে দিয়ে তাকে পাঠাইছে ঢাকা শহরে। আচ্ছা, এই ভাদাইম্মানা 3-4 দিন শ্বশুর বাড়িতে থেকে আসলো কিছুদিন আগে, তখন ওর মা বাড়িতে একা ছিল না, কে ছিল ওর মায়ের সাথে? তখন ওর মায়ের কথা চিন্তা করে নাই? হঠাৎ করে বাচ্চা অসুস্থ, এই সময় কে ভাই মায়ের কথা মনে করে? যখন তার মা বাড়িতে একা ছিল, সে শ্বশুর বাড়িতে মজ মস্তি করতে গেছে, এখন তার বাচ্চা অসুস্থ, মহাখালী হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে বাচ্চাকে, সেই সময় চ্যাপার স্বামী মায়ের দোহাই দিয়ে সে বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে না। এটা আপনার কাছে কতটুকু আপনাদের কাছে যৌক্তিক মনে হয়? আমার কাছে কিন্তু এটা একদম বিশ্বাস হচ্ছে না। চ্যাপা যদি মনে করে যে হ্যাঁ আমি মিথ্যা বলতেছি, চ্যাপা ফুটেজ দেখাক যে হ্যাঁ ঢাকা শহরে গিয়েছে, বাচ্চাকে হাসপাতালে ভর্তি করাইছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এই দুই জামাই বোন না লজ্জা থাকা উচিত। মানে বাচ্চাটা বারবার অসুস্থ হচ্ছে, খিঁচুনি হচ্ছে, দর্শকরা পর্যন্ত অনেকবার বলেছে ডাক্তার দেখাতে, কিন্তু এদের মা বাবার ধ্যান শুধুমাত্র ভিউ আর ডলারের দিকে। দেখেন গ্রামের আশেপাশে কত কাজ আছে, ক্ষেত খামারে খাটলে কিন্তু সৎভাবে অনেকভাবে ইনকাম করা যায়। চাপা নিজেও কিন্তু ভালোভাবে ইনকাম করতে পারে ঘরে বসে, তাই না? কিন্তু তাহলে এই মিথ্যাকে, মানে এই যে বাচ্চাদেরকে অবহেলা করে শুধুমাত্র ভিউজের জন্য ওরা যেগুলো করতেছে, সেগুলো আমার কাছে একদমই ভুল বলে মনে হচ্ছে। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আল্লাহ মাফ করুক, আমার কেন জানি মনে হচ্ছে যে চ্যাপা বাড়ির কাজকর্ম, মানে যে শ্বশুরবাড়ির কাজকর্মগুলো করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে আর কি। ওকে দেখলাম উঠান ঝাড়ু দিতে গিয়ে বেশ কয়েকবার ও কোমরে পিছনে হাত দিল, মানে ও পারছে না।
এই কাজকর্মের ভয়ে পালিয়ে যাওয়ার জন্যই কি ও চলে যাচ্ছে? এটা কিন্তু একটা বিশাল বড় বিষয়। আমার কিন্তু সেটাই মনে হচ্ছে যে ও যেহেতু মাত্র বাবার বাড়ি থেকে আসছে এবং দর্শকরা যেহেতু ওকে অলরেডি বলছে যে আপনি তো বেশি দিন থাকবেন না শ্বশুর শাশুড়ির সাথে, যার কারণে ও হয়তো বা বলতে পারছে না যে ও আবার এই যে কাজকর্মের জন্য পালায়ে গেছে বাপের বাড়িতে, হ্যাঁ? সেটা বলতে পারছে না দর্শকদেরকে। দর্শকদের জুতা খাবে। সেই জন্য দেখেন ও মহাখালী হাসপাতালে গেল এবং সেখান থেকে ও সরাসরি কোথায় চলে গেছে? বাপের বাড়িতে। কোনো ফুটেজ নাই কিন্তু, ঠিক আছে? মহাখালী হাসপাতালে গেল শ্বশুরবাড়ি থেকে, একদম লাস্ট ফুটেজ হচ্ছে বাপের বাড়ি। মাঝখানে কিন্তু আর কোনো কিচ্ছু নাই। তো এগুলি কিন্তু সন্দেহের উদ্রেক আমার মধ্যে আসছে, কারণ যেই মেয়ে সমস্ত কিছু দেখায়, আবার যেই মেয়ে ভিউজ ভিখারি, সেই মেয়ে মহাখালীতে বাচ্চা নিয়ে গেছে, ভিউজ একদম ইচ্ছা মতো কামাতে পারতো, সে কেন সেই সুযোগটা হাতছাড়া করলো? বিশাল বড় একটা প্রশ্ন। যাই হোক, বাচ্চাটা যেন সুস্থ থাকে এটাই কামনা করি। বাচ্চাটাকে নিয়ে অনেক বেশি ছেলে খেলা করতেছে, একটা অসুস্থ বাচ্চা যার বারবার ঠান্ডা লাগতেছে, আর এরকম ছুটাছুটি করলে তো বাচ্চাকে ঠিকভাবে রাখতেও পারবে না, তাই না? বাচ্চাটাকে একটা জায়গায় যেখানেই হোক, ও যদি মনে করে ও শ্বশুরবাড়িতে থাকা সম্ভব না, বাবার বাড়িতেই থাকুক, বাট বাচ্চাটাকে যেন একটু মানে যত্ন করে। এইভাবে তো বাচ্চাটা বারবার এদিকে একদিকে ওইদিকে, বা পরিবেশেরও তো একটা ব্যাপার আছে। মানে বাচ্চাটাকে তো পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে। এক জায়গায় খাপ খাওয়াতে গেলেই আরেক জায়গায় নিয়ে যায়। তো সেই জন্য না বাবা মাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, যেটা এই পরিবারের লোকজনকে আমি দেখি না। এবার আসি একটু তানজিলাকে নিয়ে বলতে। তানজিলা কিন্তু এবারও সে একইভাবে ঝুঁকি নিয়েই কিন্তু বাড়ি ফিরেছে। পার্থক্য শুধু একটাই, এবার সাকিবের মাথায় হেলমেট ছিল। ভালো উন্নতি হয়েছে মনে হচ্ছে, যে ভিডিও দেখে অন্তত নিরাপত্তার বেসিকটা বুঝতে পেরেছে। যাওয়ার সময় ভিডিও না করে একদম বাড়িতে পৌঁছে কিন্তু ও আবার ভিডিওটা স্টার্ট করেছে। খুবই বুদ্ধিমানের কাজ করেছে। অন্তত এইটুকু বুঝতে পেরেছে যে সেফটিটা আগে, কন্টেন্ট পরে। আর এই যে দেখেন কি বলে এটাকে, সৎ বাবা বদা যে সারাক্ষণ মেয়ে মেয়ে করতে থাকে, নাতি নাতি ভালোবাসা, চুম্মা চাম্মি, মা এই যে তানজিলার মা তিশা সারাক্ষণ নাতি নাতি করে কত কিছু করে। এই ভালোবাসা আমার মনে হয় শুধু মুখেই খই ফুটে যে মেয়েকে ভালোবাসে, নাতিকে ভালোবাসে। আসলে ভালোবাসাটা তো কাজে দেখাতে হয়, কিন্তু সেই ভালোবাসাটা কি কাজে দেখাতে পেরেছে? ধরেন সৎ বাবা হচ্ছে গিয়ে বদা, কিন্তু তিশা তো নিজের মা, জন্ম দিয়েছে। মা তো অন্তত বলতে পারতো তার স্বামীকে যে বাচ্চাটাকে গাড়ি দিয়ে আসতে, একটু পৌঁছায় দিতে। এত ছোট বাচ্চা কিভাবে পারে? তাদের তো গাড়ি আছে, এমন না যে তাদের গাড়ি নেই। আমার কাছে খুব খারাপ লাগছে দেখে জিনিসটা। এতগুলো ব্যাগ নিয়ে, যেখানে একা একটা মানুষও কিন্তু রিস্কি, সেখানে তানজিলা পিছনে ছোট বাচ্চাটাকে নিয়ে উফ কিভাবে যে গেল আমি আসলে বুঝতে পারি না যে এটা কীভাবে সম্ভব। তো যাই হোক, আর মানে এত টাকা ওরা ইনকাম করে, তারপরে যদি ওদের মন মানসিকতা তো ছোটো হয়। এখন শুধুমাত্র যদি আমি বলি যে ওর বাপ মার কথা যদি আমি চিন্তা করি যে বাপ মা কেন দিয়ে আসলো না, সেখানেও তো আমি ভুল বলবো। কারণ তানজিলা তো এখন গরিব না, তানজিলা তো অনেক টাকা ইনকাম করে। ও ইউটিউব থেকে যেই টাকা ইনকাম করে, তাতে করে ও একটা উবার বা একটা প্রাইভেট কার ভাড়া করা কি ওর জন্য খুব বড় কিছু? ডাল ভাত ওর জন্য। লাখ লাখ টাকা ইনকাম করে। ওর এক একটা মানে কি বলে, প্রতিদিন যে ও একটা করে ব্লগিং দেয়, সেগুলিতে কত করে ভিউ হয় দেখছেন? সবচেয়ে বেশি ভিউজ ওর হয়। তাহলে ও কেন এই বাচ্চাটাকে এরকম রিস্কের মধ্যে দিয়ে নিয়ে গেল? জীবনের ঝুঁকি নিয়ে, বাচ্চাটার রিস্ক নিয়ে মোটর সাইকেলে করে কেন ফিরলো? সৎ বাবার গাড়ির জন্য কেন ওকে চাতক পাখির মতো বসে থাকতে হবে? নিজের বাচ্চার নিরাপত্তা কি ওর নিজের কাছে বড় না? ওর বাবা মা হচ্ছে মুখে বলে না, বলি বাবা মা, ওই রকম আর কি আমি যেটাকে বলবো। তো ওদের এত টাকা পয়সা দিয়ে কী হবে যদি বিপদের সময় বাচ্চাটাকে একটু নিরাপত্তায় দিতে না পারে? তানজিলার বাবা মাকে আমি শুধু একা দোষ দিব কেন? আমি বলবো এখানে তানজিলার অবহেলাটাও অনেক বড় ব্যাপার। ও নিজেও টাকা দিয়ে ও যখন বাবার বাড়ি আসে, একটা গাড়ি ভাড়া করে চলে আসলেই পারে, আবার যাওয়ার সময় একটা গাড়ি ভাড়া করে চলে গেল। এরকম বাবা মার কাছে আমার কাছে মনে হয় না আসাটাও ভালো। ওর উচিত নিজের সংসারে মনোনিবেশ করা, নিজের বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করা। আর যে শাশুড়িটাকে ও 2 বছর ধরে, আমাকে একটা আপু ঠিক করে দিয়েছে যে 2 বছর হয়ে গেছে বিয়ের, 2 বছর যে শ্বশুরবাড়িতে আছে, যে শাশুড়ি ওর জন্য, ওর বাচ্চার জন্য এত কষ্ট করলো,
সেই শাশুড়িকে সম্মান দেওয়া, তাহলে কিন্তু ও এমনিই ভালো থাকবে, শাশুড়ি ওকে দেখে রাখবে। শাশুড়িকে একটা কাজের লোক দেওয়া, যাতে শাশুড়ির কষ্ট না হয়, শাশুড়িকে ভালোবাসা, তাহলেই কিন্তু সুন্দরভাবে থাকতে পারবে। যেখানে ও বাবার বাড়িতে গিয়ে ওকে 2 পয়সার পাত্তাও কেউ দেয় না, না ওকে দেয় না ওর স্বামীকে দেয়। খুকিকে নিয়ে কথাগুলো বলেই ভিডিওটা শেষ করে দিব। যে যারা বলছে খুকি ভুল করেছে, শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসা উচিত হয়নি, তারা কি আসলেই সেরকম মানে পুরানো দিনের মতো বলতে চাচ্ছেন যে মেয়েরা সব কিছু সহ্য করে থাকতে হয়? খুকি কি একদিনে রাগ করে বেরিয়ে গেছে? এত বছর ওই বাড়িতে থেকেছে, কখনো কি ও বাসা ছাড়ার কথা বলেছিল? একটা মানুষ তখনই ঘর ছাড়ে যখন পরিস্থিতি তাকে দেয়ালে ঠেকিয়ে দেয়। যারা বলছেন ভুল করেছে, যারা বলছেন ফিরে যাওয়া উচিত, তাদের জন্য একটা কথাই বলি, আপনাদের জীবনেও যেন এরকম গুণধর ননদ জোটে। খুকি কি শখ করে নিজের এত বছর ধরে সাজানো সংসার, নিজের মানে ঘাম ঝরানো পয়সা, তাই না? একটা গহনা কিন্তু বানায় না। ওর ননদরা কিন্তু গোল্ড বানায়, ঘুরতে যায়, শপিংয়ের পর শপিং করে, আনন্দ করে। খুকি কিন্তু সেটা করে নাই। তাহলে এই যে এত কষ্ট করে যে দালানটা তুলেছে, সেটা কি ও ছেড়ে দেওয়ার জন্য করেছে? তা কিন্তু না। তো ও বাসা ছাড়ার কারণ হচ্ছে ওখানে ওকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না। ওকে মনে হচ্ছে যে ওকে দাস বানিয়ে রেখেছে, মানে ওকে খাটতে হবে। ওর 3 ননদ মাসের পর মাস এই বাড়িতে এসে থাকবে, আর ওকে হচ্ছে দাসী বানিয়ে রেখেছে। ওকে হচ্ছে ওদেরকে রান্না করে খাওয়াতে হবে। যেই বাড়িতে নিজের নিরাপত্তা নাই, যেখানে ননদরা গায়ে হাত তোলার সাহস পায়, সেখানে ফিরে যাওয়া মানে আপনাদের কাছে কি মনে হয়? নিজের মান সম্মানকে ধুলায় মিশায় দেওয়া। আর খুকি কিন্তু বছরের পর বছর সবই সহ্য করেছিল। আজকে কেন বের হলো? কারণ সহ্যের সীমাটা ভেঙে গেছে। আমি বলবো, স্বামী দেশে না আসা পর্যন্ত, মিজান যতদিন দেশে না আসবে এবং ওর ওই ননদরা নাকে খত দিয়ে ক্ষমা না পাওয়া পর্যন্ত কির ওই শ্বশুরবাড়ির চৌকাঠে পা রাখা একদমই ঠিক হবে না। আর দেখেন না একটা জিনিস, এই যে ছোট 3টা বাচ্চা, ওদের সামনেই তো নিশ্চয়ই ঘটনাটা ঘটেছে। ওরা যখন দেখলো যে ওদের মাকে ওদেরই ফুফুরা মারতে আসছে, তখন এই বাচ্চাদের ভেতরে কী অনুভূতি হবে, ওদের উপরে কী প্রভাবটা পড়বে চিন্তা করে দেখেন। ওরা কি কখনো ওর দাদির বাড়ির লোকজনকে শ্রদ্ধা করতে পারবে? পারবে না। আরেকটা জিনিস দেখেন, যে এই যে খুকি যে বাচ্চাগুলিকে নিয়ে চলে আসছে, এতে করে ওর বাচ্চাগুলি কিন্তু একটা বিষাক্ত পরিবেশ থেকে বের করে আনছে। এই দেখেন বাচ্চাগুলি কিন্তু এখন সুন্দরভাবে আমি দেখছি যে মাশাল্লাহ, তানহা মাকে রান্না করে দিতে চাচ্ছে, মাকে কাজে হেল্প করছে, মাকে ভিডিও করে দিচ্ছে। 3টা বাচ্চার একটা কিন্তু সুন্দর সময় কাটাচ্ছে, যেটা কিন্তু আমরা দেখি নাই খুকি যখন শ্বশুরবাড়িতে ছিল। আপনারা কি দেখেছেন কখনো যে খুকির একটুখানি সময় আছে 3 বাচ্চাকে নিয়ে বসার? সময় ছিল না। ওকে সারাক্ষণই রান্নাঘরে রান্না করতে হতো। ছোট বাচ্চাটা মানা অনেক সাফার করেছে। যতদিন বাবা ছিল তো বাবা কোলে রাখতো। বাবা চলে যাওয়ার পরে কিন্তু এই ছোট বাচ্চাটা অনেক প্যাঁ প্যাঁ করে কান্না করতো। কিন্তু দাদি কিন্তু কখনো কোলে নিত না, এমনকি ফুফুরাও কোলে নিত না। ফুফুরা তো নিজের বাচ্চাই অন্যের ঘাড়ে দিয়ে রাখে। খুকিকে যদি ওরা বাচ্চা কাচ্চাগুলি নিয়েও সামলাতো, তাও কিন্তু খুকি এত কষ্ট হতো না। কিন্তু ওরা কোনো কাজেই ওরা হেল্প করতো না, ওরা শুধু খাওয়ার জন্য ওই বাড়িতে যেত। ওরা খুকিকে দাস মনে করছিল, ভাবছে খুকি পড়াশোনা করে নাই, খুকির গরিব ঘরের মানুষ। তারপরে হচ্ছে ওর ভাইটা সহজ সরল, ওর ভাইটা কোনো নাই, মানে বড় বোনদেরকে রেসপেক্ট করে, বোনদেরকে ভালোবাসে। ওরা এটাকে আসলে ওই যে কী যেন বলে না, গ্র্যান্টেড ভাবছিল। যার কারণে হচ্ছে গিয়ে খুকিকে দিনের পর দিন এরকমভাবে ওরা কিন্তু টর্চার করে গেছে। খুকিও মুখ ঝামটা দিচ্ছে, খুকি যে মুখ ঝামটা দেয় নাই তা কিন্তু না, খুকিও করছে। কিন্তু খুকি হয়তো ওদেরকে গায়ে হাত তুলে নাই। তাহলে বুঝেন শিক্ষাটা কোত্থেকে আসে, যে মিমির কি শিক্ষা গায়ে হাত তুলতে আসে, তাই না? অথচ বদা যখন ওদেরকে ন্যাংটা পরিবার বসছে, তখন কই ছিল? বদাকে যায় নাই ছুঁড়ে মারতে, বদাকে ও গেছিল জুতা মারতে। বদার কোলে উঠে পারলে বদার মুখে ঠোঁটে ঠোঁট লাগিয়ে ওরা খায়, এমন একটা অবস্থা। মানে বদা ওদেরকে এমনভাবে প্রভাবিত করে রাখছে, এই তিশা আর বদা একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়ে। তো নিশিও তো ইউটিউব চ্যানেল খুলে দিচ্ছে ওদেরকে। নিশি কি সেই পরিমাণে ওর ভাবিকে শোষণ করতেছে ওই ইউটিউব চ্যানেলের কথা